আসসালামু আলাইকুম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ ভয়ঙ্কর কিছু আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত সবচেয়ে বড় মুসলিম দেশ। জানিয়ে দেব ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চায় ফ্রান্স। এরপর রয়েছে গাজায় যুদ্ধাপরাধ হচ্ছে, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। সর্বশেষ থাকছে ভারতীয়দের নিয়ে মন্তব্য, তোপের মুখে নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত সবচেয়ে বড় মুসলিম দেশ। তবে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম দেশ, সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত। বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া ইসরায়েলকে স্বীকৃতি দিতে প্রস্তুত। তবে তার শর্ত একটাই, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে ইসরায়েলকে। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকে তথ্য জানা যায়। প্রবোও সুবিয়ান্তো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, দ্বিরাষ্ট্রীয় সমাধান এবং ফিলিস্তিনের স্বাধীনতাই একমাত্র পথ। এটি সত্যিকারের শান্তি প্রতিষ্ঠার উপায়। আমাদের ইসরায়েলের অধিকারকে স্বীকার করতে হবে। ইসরায়েল একটি সার্বভৌম দেশ এবং তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ইন্দোনেশিয়া সফররত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোর পাশে দাঁড়িয়ে তিনি এই মন্তব্য করেন। পাশাপাশি ফ্রান্সের ভূমিকাও তিনি তুলে ধরেন। তিনি জানান, ফ্রান্স ও ফিলিস্তিনের রাষ্ট্রের স্বাধীনতা ও শান্তির সমর্থনে পদক্ষেপ গ্রহণ করতে উৎসাহী থাকবে। বর্তমানে ইন্দোনেশিয়ার ইসরায়েলের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই এবং দেশটি ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। তবে প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর এই অবস্থান ইন্দোনেশিয়ার আন্তর্জাতিক কূটনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় হতে পারে। প্রসঙ্গত, ইন্দোনেশিয়া আগেও ফিলিস্তিনের প্রতি তার সমর্থন জানিয়ে এসেছে এবং এই পরিস্থিতিতে তার শর্ত পূরণ হলে তারা ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে। ইন্দোনেশিয়ায় ঘোষণার সঙ্গে সঙ্গে ফিলিস্তিনের স্বাধীনতা স্বীকৃতির পাশাপাশি বিশ্বব্যাপী সমর্থন বাড়ছে। গত কয়েক বছর ধরে বেশ কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পদক্ষেপ গ্রহণ করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলোর মধ্যে ফ্রান্স, স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে, সুইডেন এবং আরও কিছু ইউরোপীয় দেশ। এছাড়া মাল্টা সম্প্রতি ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়। দেশটির প্রধানমন্ত্রী রবার্ট আবেলার মতে গাজায় চলমান মানবিক ট্র্যাজেডির জন্য এই পদক্ষেপটি নৈতিক বাধ্যবাধকতা ছিল। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ গত মাসে ঘোষণা করেন যে তারা ফিলিস্তিন রাষ্ট্রকে হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুত এবং জুন মাসে এই সিদ্ধান্ত কার্যকর হতে পারে। মাখোর মতে ফ্রান্স এবং সৌদি আরব একসাথে একটি সম্মেলন আয়োজন করবে যেখানে ফিলিস্তিনের সমস্যার সমাধান এই সিদ্ধান্তের চূড়ান্ত হতে পারে। 2014 সালে সুইডেন প্রথম ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এরপর বুলগেরিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, পোল্যান্ড এবং রোমানিয়া এই পদক্ষেপ নেয়। এর আগে গত বছর স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। বিশ্বে চলমান এই পরিস্থিতিতে আন্তর্জাতিক রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে বিশ্বব্যাপী চাপ বাড়ছে। এখন বিশ্বের অনেক দেশই ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সমর্থন জানাচ্ছে। ইন্দোনেশিয়া তার অবস্থান পরিষ্কার করে বলছে, ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের শর্ত হলো ফিলিস্তিনের স্বাধীনতার মাধ্যমে আন্তর্জাতিক কূটনীতিতে ফিলিস্তিন রাষ্ট্র হিসেবে স্বীকৃতির পক্ষে আরও একটি এগিয়ে গেল বিশ্ব। ফিলিস্তিনের জন্য দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান চায় ফ্রান্স। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের একটি দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান দেখতে চান বলে পুনর্ব্যক্ত করেছেন। একই সঙ্গে তিনি বলেন, মধ্যপ্রাচ্য বিষয়ে ফ্রান্সের নীতিতে কোনো ধরনের দ্বিচারিতা নেই। ইন্দোনেশিয়ার সফররত ফরাসি প্রেসিডেন্ট বুধবার এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তিনি বলেন, কেবল একটি রাজনৈতিক সমাধানই ফিলিস্তিন শান্তিপূর্ণ প্রতিষ্ঠা করতে এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা গড়তে সহায়তা করতে পারে। তিনি আরও জানান, সৌদি আরবের সঙ্গে মিলে আমরা নিউ ইয়র্কের গাজা বিষয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছি, যার লক্ষ্য হবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতিকে নতুন গতি দেওয়ার এবং একই সঙ্গে ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতি এই অঞ্চলে শান্তিপূর্ণ ও নিরাপদভাবে বসবাসের অধিকার স্বীকৃতি জোরদার করা। ফরাসি প্রেসিডেন্ট এসব কথা এমন এক সময় এলো যার কিছুদিন আগেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে তার প্রশাসন। এদিকে কূটনৈতিক ও বিশ্লেষকদের মতে ম্যাক্রো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া এগিয়ে যাচ্ছে, যা ইসরায়েলকে ক্ষুব্ধ করতে পারে এবং পশ্চিমা বিশ্বে মতবিভেদ আরও বাড়িয়ে তুলতে পারে। এ অবস্থায় ইসরায়েল হুমকি দিয়ে বলছে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিলে পশ্চিম তীরসহ পুরো গাজা দখল করে নেবে তারা। এদিকে গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় 24 ঘন্টায় আরও 28 জন নিহত হয়েছে, যা নিয়ে গাজায় পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়ালো 54,084 জনে।
তবে গাজার সরকারি মিডিয়া অফিস তাদের মৃতের সংখ্যা ৬১,৭০০-এর বেশি আপডেট করছে, জানিয়েছে ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ হাজারো মানুষ মৃত বলে ধারণা করা হচ্ছে। গাজায় যুদ্ধাপরাধ হচ্ছে, ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। ফিলিস্তিনের গাজা উপত্যকা যুদ্ধাপরাধ ঘটছে বলে মনে করেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ গুলমার্ত। আর এর জন্য বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন সরকার লক্ষ্য করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। খবর দ্য গার্ডিয়ানের। এহুদ গুলমার্ত 2006 সাল থেকে 2009 সাল পর্যন্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী ছিলেন। সম্প্রতি মার্কিন সম্প্রচার সংবাদ মাধ্যম সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সেখানে এক প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। গাজায় গত 11 সপ্তাহ ধরে খাদ্য বা ত্রাণ সামগ্রী প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এটা যদি যুদ্ধাপরাধ না হয় তাহলে যুদ্ধাপরাধ কী? আপনি একে যুদ্ধাপরাধ ব্যতীত অন্য কোনো শব্দ দিয়ে কোনোভাবে ব্যাখ্যা দিতে পারবেন না। প্রসঙ্গত, গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের অতর্কিত হামলার জবাবে 2023 সালের অক্টোবর থেকে যখন গাজায় অভিযান শুরু হয় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী, সে সময় ইসরায়েলের বাইরে এই অভিযানের পক্ষে জনমত গঠনে ভূমিকা রেখেছিল গুলমার্ত। এমনকি হামাস নিধনে নামে ইসরায়েলি বাহিনী যখন নির্বিচারে গাজায় নারী, শিশু ও বেসামরিকদের হত্যা করছিল, তখন একাধিকবার গুলমার্ত বলেছেন যে এসব হত্যাকাণ্ড ইসরায়েলি বাহিনীর ইচ্ছাকৃত নয়। তবে 19 মাস ধরে যুদ্ধ চলার পর এখন ইসরায়েলের সাবেক এই প্রধানমন্ত্রী মনে করেন যে গাজার আইডিএফের সামরিক অভিযানের মেয়াদ হওয়া উচিত ছিল সর্বোচ্চ 1 বছর। আরও মনে করেন গাজায় অভিযানের পক্ষে তার কোনো কথা বলা উচিত নয়। এ সরকার দ্রুত বিদায় করতে ইসরায়েলের জনগণকে জেগে ওঠার আহ্বান জানিয়ে গুলমার্ত বলেন, আমার বিশ্বাস ইসরায়েলের অধিকাংশ নাগরিক বর্তমান সরকার তাদের নীতি ও পদক্ষেপ নিয়ে ক্লান্ত এবং মানসিকভাবে বিপর্যস্ত। এ সরকার ইসরায়েল এবং তার জনগণের নৈতিক মূল্যবোধের মানদণ্ডকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করছে। ইসরায়েলের জনগণের উচিত এই সরকারকে বিদায় করা। 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাসের যোদ্ধারা। এলোপাতাড়ি গুলি চালিয়ে 1200 জনকে হত্যার পাশাপাশি 251 জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় তারা। হামাসের হামলার জবাব দিতে এবং জিম্মিদের মুক্তি করতে ওই দিন থেকে গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। 19 মাসের বেশি সময় ধরে চলমান ইসরায়েলি বাহিনীর অভিযান এ পর্যন্ত গাজায় নিহত ও আহত হয়েছে আর যথাক্রমে 53,977 জন ও 1,22,966 জন। তো আহতদের 56% নিরপরাধ নারী ও শিশু। 251 জন জিম্মিকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গেছিল, তাদের মধ্যে এখনও অন্তত 35 জন জীবিত রয়েছে বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করা ঘোষণা দিয়েছে আইডিএফ। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায় এ পর্যন্ত বেশ কয়েকবার গাজায় সামরিক অভিযান বন্ধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছে। ইতিমধ্যে জাতিসংঘের আদালত নামে পরিচিত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসেস ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলাও দায়ের করা হয়েছে। তবে নেতানিয়াহু স্পষ্টভাবে জানিয়েছে হামাসকে পুরোপুরি দুর্বল ও অকার্যকর করা এবং জিম্মিদের মুক্ত করা এই অভিযানের লক্ষ্য এবং লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত অভিযান চলবে গাজায়। ভারতীয়দের নিয়ে মন্তব্যে তোপের মুখে নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী। ভারতীয়দের নিয়ে মন্তব্য করায় সমালোচনার মুখে পড়েছে নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড। বলেছেন যে তিনি কখনোই ভারতীয়দের ইমেইলের উত্তর দেন না, কারণ তিনি মনে করেন ইমেইলগুলো স্প্যামের মতো। 6 মে সংসদীয় অধিবেশনে অফিসিয়াল চিঠিপত্রের জন্য ব্যক্তিগত জিমেইল অ্যাকাউন্ট ব্যবহার করার পক্ষে যুক্তি দিয়ে স্ট্যানফোর্ড বলেন, আমি প্রচুর অযাচিত ইমেইল পাই, যেমন ভারত থেকে লোকেরা অভিবাসন পরামর্শ চায়, আমি যার উত্তর কখনো দেই না। আমি প্রায় এগুলোকে স্প্যামের মতোই মনে করি। রিকার এই মন্তব্যের পর ভারতীয় বংশোদ্ভূত লেবার পার্টির এমপি প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণন এই মন্তব্যকে অসংবেদনশীল এবং বৈষম্যমূলক বলে নিন্দা করেছেন। দ্য ইন্ডিয়ান উইকেন্ডারের সাথে কথা বলতে গিয়ে রাধাকৃষ্ণন বলেন, এই ধরনের মন্তব্য একটি সমগ্র সম্প্রদায় সম্পর্কে নেতিবাচক ধারণাকে আরও শক্তিশালী করে। একজন মন্ত্রীর পক্ষে একটি নির্দিষ্ট জাতিগত গোষ্ঠীকে এককভাবে চিহ্নিত করা অগ্রহণযোগ্য বলেও অভিহিত করেন তিনি। কৃষ্ণন এই মন্তব্যকে সর্বোচ্চ অবহেলা এবং পক্ষপাত দুষ্ট বলে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেন, মন্ত্রীরা নিয়মিত অযাচিত অনেকেই ইমেল পান, তাই ভারতীয়দের কাছ থেকে পাওয়া ইমেলগুলোকে আলাদা করার কোনো কারণ নেই, বিশেষ করে ভারতের সাথে নিউজিল্যান্ডের গুরুত্বপূর্ণ সম্পর্কের কারণে। স্ট্যানফোর্ড আরও স্পষ্ট করে বলেন, তার কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি বলেন, আমি বলিনি যে আমি এগুলোকে স্প্যামের হিসেবে বিবেচনা করি, আমি কেবল বলেছি আমি এগুলোকে প্রায় স্প্যামের মতোই মনে করি। তিনি তার বক্তব্যের পক্ষে যুক্তি দিয়ে বলেন, এটি তার ব্যক্তিগত ইমেলের প্রাপ্ত অযাচিত ইমেলের পরিমাণ এবং প্রকৃতির কথা উল্লেখ করেছে, বিশেষ করে ভারতীয়দের নয়। এরিকা স্ট্যানফোর্ড 27 নভেম্বর 2023 সাল থেকে নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সেনের নেতৃত্বে জাতীয় নেতৃত্বাধীন জোট সরকার গঠনের পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।